নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস সেভেনের মডেল কোশ্চেন পেপার 3 অর্থাৎ ক্লাস সেভেনের যে সেকেন্ড ইউনিট টেস্টে যে মডেল কোশ্চেন পেপার পার্ট 3 আছে এই অঙ্কগুলির সমাধান করব। তো দেখো এখানে একের দাগে যে কোশ্চেনটি বলা হয়েছে কি √3 সমান 5.567764 এই অসীম দশমিক সংখ্যাকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করো। অর্থাৎ এই সংখ্যাটিকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এই অসীম দশমিক সংখ্যাকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করে পাই। তো দেখো আসন্ন মানে কত, এখানে বলা হয়েছে কি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে অর্থাৎ দশমিকের পর 3 ঘর, আর এইটি 1 ঘর 2 ঘর 3 ঘর। তো দেখো এখানে আমরা যদি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করি কত পাবো, 5.56, এইটি 7-এর পরিবর্তে কত হবে, 8 হবে। দেখো এই যত দশমিক পর্যন্ত সংখ্যা বলবে সেই দশমিক সংখ্যা পর্যন্ত এই পরের সংখ্যাটি যদি 5 বা 5-এর থেকে বেশি হয় সেক্ষেত্রে আগের সংখ্যাটি এক বেশি ধরতে হবে। সেক্ষেত্রে কী হবে, এখানে 7 ছিল, এটি 5 বা 5-এর বড় বলে এটিকে আমরা 5.568 করেছি। এটি হবে আসন্ন মানে প্রকাশ করে আমরা এটি পাবো। তো দেখো পরে যে কোশ্চেনটি আছে, দেখো 2 নম্বরে যে কোশ্চেনটি আছে, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলা হয়েছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই 101 সংখ্যাটিকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। এখানে দেখো এখানে অঙ্কটিকে আমরা তুলে নিয়েছি সূত্রের সাহায্যে বর্গ 101 সংখ্যাটিকে যদি আমরা বর্গের আকারে সাজাই কত পাবো, দেখো এখানে এখানে আমরা বলতে পারি 100 + 1, আমরা 101 পাবো। এটিকে আমরা যদি বর্গ করি কী পাবো, স্কোয়ার দিয়ে দেবো, তাহলে আমাদের বর্গ হয়ে যাবে। অতএব এখানে পাশে আমরা লিখে দিতে পারো বর্গ করে পাই। তো দেখো এই 100টিকে যদি আমরা এ ধরি আর 1টিকে যদি বি ধরি তাহলে কি পাবো, a + b তার হোল স্কোয়ার পাবো। a + b তার হোল স্কোয়ারের সূত্র কি আছে, দেখো a + b এর হোল স্কোয়ারের সূত্র কি আছে, a² + 2ab + b²। তো এই আকারে কি করবো, অঙ্কটিকে আমরা সাজাবো। সেক্ষেত্রে আমরা 100কে যদি এ ধরি কি পাবো, 100² অর্থাৎ a² + 2a বলতে এখানে 100, b বলতে আমরা এই 1 পাবো, 2ab হলো প্লাস b² বলতে এখানে b আছে কোনটি, 1 আছে এখানে b, তাই 1-এর আমরা হোল স্কোয়ার দেবো। তো দেখো এটিকে আমরা সূত্রে আকারে সাজালাম। এটিকে যদি আরও একটু সমাধান করি কী পাবো, দেখো 100² মানে 100কে 100 দিয়ে গুণ। সেক্ষেত্রে কী হবে, দেখো যদি আমরা 100কে 100 দিয়ে গুণ করি কত পাবো, 1 1-এ কত হবে 1, আর এরপর কটি সংখ্যা আছে, 1 2 3 4টি সংখ্যা আছে, দিয়ে দাও। তো দেখো আমরা পেলাম 10,000 পেলাম। সেক্ষেত্রে আমরা এখানে কত করতে পারবো, 10,000। প্লাস যেমন ছিল বসিয়ে দিলাম, 2-এর সাথে 100-র গুণ হলে 200 হবে, তার সাথে 1 গুণ করলে আমরা 200ই পাবো, 200 দিলাম। এখানে 1 1-এ কত পাবো, 1 পাবো। এটিকে যদি আমরা প্লাস করি, আমরা 10,000-এর সঙ্গে যদি 200 যোগ করি আমরা কত প্লাস করব, 1 প্লাস করব, প্লাস 1 দিলাম, 1 হলো 0 হলো 2 0 1 অর্থাৎ 10,201 পাবো আমরা। এক্ষেত্রে আমরা বলতে পারি 10,201 এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো 3 নম্বরে আমাদের যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে কি, দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলছে দুটি ত্রিভুজ কখন সর্বসম হয় তার একটি শর্ত লেখো। তার একটি শর্ত লিখতে বলা হয়েছে এবং দুটি ত্রিভুজ কখন সর্বসম হয় সেটি আমাদেরকে লিখতে বলা আছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে করে দিচ্ছি। তো দেখো এখানে আমরা সর্বসমতা বলতে কি বুঝি, একই রকম দুটি জ্যামিতিক চিত্রে একটিকে সরিয়ে বা ঘুরিয়ে যা দুইভাবেই অপরটির সাথে সম্পূর্ণ মিশে যাওয়াকে সর্বসম বলা হয়। আর এই ধর্মকে সর্বসমতার ধর্ম বলে। এটি হলো সর্বসমতার সংজ্ঞা। আমরা এর ধর্ম বলতে কি বলতে পারি, তো দেখো এর অনেকগুলি ধর্ম আছে, আমরা সবকটি ধর্মকে লিখে দিচ্ছি। সেক্ষেত্রে তোমাদেরকে একটি বললে একটি, বা এর শর্ত যদি বলা হয় যে একটি বা দুটি বললে যতগুলি বলবে তখন তোমরা দিতে পারবে। আমরা এই তিনটে শর্ত লিখে দিচ্ছি। সেক্ষেত্রে দেখো প্রথম শর্ত বলতে পারি, 1 নম্বর শর্ত আমরা কি লিখতে পারি, বাহু বাহু বাহু
বা এস সমান এস এস এস, এটি মিলতে হবে। 2 নম্বরে কী বলতে পারি শর্ত? 2 নম্বর শর্ত হচ্ছে বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু বা এস এ এস। পরে 3 নম্বর শর্ত হিসেবে আমরা কি লিখতে পারি? 3 নম্বর শর্ত হিসেবে আমরা বলতে পারি কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ বা কোণ বলতে আমরা বুঝি কি এ এস এ বলতে পারি। বা আরেকটি শর্ত আমরা 4 নম্বর শর্তটি কি দিতে পারি? 4 নম্বর শর্ত হিসেবে দিতে পারি যে সমকোণ অতিভুজ বাহু, বা আরেকটি এর সঙ্গে লিখে নিতে পারো, এটি বা দিয়ে আরও একটি করে নিতে পারো যে কোণ কোণ বাহু, কোণ কোণ বাহু বা কোণ কোণ বাহুর পরিবর্তে আমরা কী দিতে পারি? কোণ হচ্ছে এ এ এস। 4 নম্বর শর্ত কী দিতে পারি? 4 নম্বর শর্ত হচ্ছে সমকোণ অতিভুজ অতিভুজ বাহু বা সমকোণ বলতে আর আর অতিভুজ বলতে এইচ আর বাহু বলতে আমরা এস দিতে পারি। তো এটি হলো সর্বসমতার এই 4টি শর্ত। তোমাদেরকে একটি বললে তোমরা একটি দেবে, দুটি বললে দুটি দেবে, যে কোনো দুটি শর্ত দেবে, তিনটি বললে যে কোনো তিনটি শর্ত দেবে, চারটি বললে এই 4টি সবগুলোই দিয়ে দেবে। তো দেখো এটি হচ্ছে সর্বসমতার সংজ্ঞা। সর্বসমতার সংজ্ঞায় কী বলা হয়েছে? একই রকম দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে যা দুইভাবেই অপরটির সাথে সম্পূর্ণভাবে মিশে যাকে সর্বসম হওয়া বলা হয়, আর এই ধর্মকে সর্বসমতার ধর্ম বলে। তো শর্ত আমাদের এই 4টে দিয়ে দিলাম। পরে দেখো 2-এর 1-এর দাগে যে কোশ্চেনটি আছে, দেখো 2-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে, দেখো বলা আছে একটি ট্রেন ঘন্টায় 48 কিমি বেগে, অর্থাৎ 1 ঘন্টায় 48 কিমি বেগে 15 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ হচ্ছে কি ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। যেহেতু টেলিগ্রাফ পোস্টটির কোনো দূরত্ব এখানে বলা হয়নি, অর্থাৎ 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। পোস্ট অতিক্রম করে 240 মিটার দৈর্ঘ্য একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো দেখো 240 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু অতিক্রম করতে হলে 240 কিলোমিটার অতিক্রম করতে যে সময়টি লাগবে সেটি তো লাগবেই, সেই সাথে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে যে 15 সেকেন্ড লেগেছিল সেটিও লাগবে। তো সেক্ষেত্রে দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে 48 কিমি বলতে বোঝায় 48 × 1000 সমান 48,000 মিটার, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার হয়। আর 1 ঘন্টা বলতে বোঝায় 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। আমরা যদি বলতে পারি সময়টি কিসে আছে? সেকেন্ডে আছে, সেকেন্ড। আর দূরত্ব বলতে কি বুঝি? দূরত্ব বলতে আমরা এখানে মিটার পেয়েছি। তো দেখো এখানে 3600 সেকেন্ডে যাচ্ছে কত? 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। আর 15 সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য বলতে পারি। তো দেখো সময় কমলে দূরত্বও কমবে, বলতে পারি সময় কম হলে দূরত্ব কম হবে। অতএব সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক। তো দেখো এটিকে আমি যদি সমানুপাতের আকারে সাজাই, এটি প্রথম পদ, এটি দ্বিতীয়, এটি তৃতীয়, চতুর্থ। সরল সমানুপাতে প্রথম পদটি আগে হয় 3600 = 15
4800 48,000 ইস্টু কত, এটি আমাদের প্রশ্ন করতে হবে। অতএব আমরা বলতে পারি কি নির্ণেয় দূরত্ব। তো চতুর্থ পদের সূত্র কি আছে, চতুর্থ পদ এখানে নির্ণয় করতে হবে। চতুর্থ পদের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এটি তো এখানে দেখো দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে 15 গুণ 48,000 ডিভাইডেড বাই কত 3,600। এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম। 36 3 5 15 3 12 36 12 দিয়ে কাটলে 4 12 48 এটি 40 হলো। তো 45 কত হবে 200 মিটার। অতএব ট্রেনের দৈর্ঘ্য আমরা পেলাম কত, ট্রেনের দৈর্ঘ্য পেলাম 200 মিটার। অতএব বলতে পারি ট্রেনের দৈর্ঘ্য হবে 200 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য আমরা 200 মিটার পেলাম। পরে কি বলা হয়েছে দেখো, তো দেখো আমাদের বলা হয়েছে যে ট্রেনটি 240 মিটার সেতু অতিক্রম করতে কত সময় নেবে। তো দেখো 240 মিটার সেতু অতিক্রম করলে ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হয় কত, সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি 240 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য আমরা পেয়েছি কত 200 মিটার। তো এদের সমষ্টি করলে কত পাবো 440 মিটার। অতএব ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে 440 মিটার। তো বলতে পারি কি সমস্যাটি হলো দূরত্বটা আছে মিটারে আছে, তাই মিটার দেব। আর এখানে আমরা সময় হচ্ছে সেকেন্ড। তো সেক্ষেত্রে বলতে পারি যে 200 মিটার অতিক্রম করতে কত সময় নিয়েছিল, 15 সেকেন্ড সময় নিয়েছিল। 440 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে, এটি আমাদের প্রশ্ন। তো দেখো এখানে দূরত্ব বাড়লে সময় বাড়বে, অতএব বলতে পারি দূরত্ব বাড়লে সময় বাড়বে। অতএব দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক। দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক বলতে এটি প্রথম, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ ও চতুর্থ পদ। অতএব প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ 440, তৃতীয় পদ 15 ইস্টু কত। তো দেখো আমাদের চতুর্থ পদ নির্ণয় সূত্রটা আমরা আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। সেক্ষেত্রে বলতে পারি অতএব নির্ণেয় সময় দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ 440 ইন্টু 15 ডিভাইডেড বাই 200। এই শূন্যর সাথে এই শূন্য কাটবো। 5 3 15 5 4 20 4 11 44। অতএব 3 11 33 সেকেন্ড। অতএব আমরা বলতে পারি সেতুটি অতিক্রম করতে ট্রেনটির মোট 33 সেকেন্ড সময় লাগবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, দিয়েছে দেখো, বলেছে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। আরও হিসাব করে দেখো 7 জন ছেলে মোট কত টাকা পেল, 8 জন মেয়ে মোট কত টাকা পেল, হিসাব করে দেখো এবং ওই টাকা 22 টাকার থেকে কত কম বা বেশি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। 22 টাকা বলতে কি বোঝে,
22 ইন্টু 100, কারণ 100 পয়সায় 1 টাকা হয়, আমরা টাকাটিকে প্রথমে পয়সা নিয়ে যাবো, 2200 পয়সা বলতে পারি, অর্থাৎ 22 টাকা সমান 2200 পয়সা। তো দেখো মোট ছেলে মেয়ের সংখ্যা কত, মোট ছেলে ও মেয়ের সংখ্যা 8 + 7 সমান 15 জন। মোট ছেলে মেয়ের সংখ্যা 15 জন, অতএব প্রত্যেক ছেলে মেয়ে পাবে, আমরা এই 2200 পয়সাটিকে 15 দিয়ে ভাগ করে দেবো, 2200 / 15 পয়সা। তো দেখো তোমরা এই 2200কে যদি 15 দিয়ে ভাগ করো পাবে 146.666 পয়সা, এটি পাবে। তো দেখো এটি তোমরা ভাগ করে নেবে, এটি পাবে। তো দেখো ভাগটিকে আমি এখানে করে দিচ্ছি, 15 দিয়ে যদি 2200কে ভাগ করি কত পাবো, দেখো 15 একে 15, 2কে 12 ধরলে 5, 7 দিতে 12, এটা 12 হাতে 1, 2 মিলে গেল 0, তো এখানে 70, 4 15 কত হবে 60 হবে। তো দেখো এখানে এই 0 নাম 1, উপরে এই 0টাকে এখানে 100 হলো, 6 15 কত হবে 90, 0 1, এখানে দশমিক দিয়ে একটি 0 নেব, তো এখানে কত 6 15 এখানে 90 পাবো, 0 1, এই দশমিকের জন্য আরেকটি 0, সেক্ষেত্রে 6 15 90 পাবো। তো এইরকমভাবে 6 6 6 6 করে চলতে থাকবে। তো দেখো এটিকে যদি আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মানটি বসাই কত পাবো, দেখো অতএব আমরা বলতে পারি 2 দশমিক স্থান পর্যন্ত হচ্ছে 146.666 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে। তো দেখো 2 দশমিক বলতে দশমিক পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর বলতে আমরা এখান পর্যন্ত পাবো। এর পরের সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বড় হয়, এই সংখ্যাটি 1 বাড়বে, সেক্ষেত্রে আমরা বলতে পারি 146.67 পয়সা। প্রত্যেকে 2 দশমিক স্থান পর্যন্ত এত পরিমাণ পয়সা পাবে। তো প্রথমে কি বলা হয়েছে, বলা হয়েছে যে 7 জন, প্রথমে বলা হয়েছে যে 7 জন ছেলে মোট কত টাকা পেল সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো অতএব বলতে পারি 7 জন ছেলে মোট পাবে। তো দেখো একজন যদি 146.67 পয়সা পায়, তাহলে 7 জন কত পাবে, 146.67 ইন্টু 7, এটিকে গুণ করলে আমরা কত পাবো, দেখো এটিকে আমরা গুণ করলে পাবো 1026.69 পয়সা। তো এটিকে যদি আমরা টাকায় প্রকাশ করি কত পাবো, দেখো অতএব বলতে পারি এটিকে টাকায় পয়সাকে টাকায় প্রকাশ করলে কী করতে হয়, এটিকে আমরা, তো দেখো এটিকে পয়সাকে টাকায় প্রকাশ করলে কী করতে হয়, 10.1026.69 ভাজিতক 100 টাকা বলতে পারি। তো দেখো এটিকে যদি আমরা ভাগ করি কি পাবো, এখানে আছে আমাদের 10.26.69, 100 দিয়ে ভাগ, অর্থাৎ এই ক্ষেত্রে 2 ঘর দশমিক সরবে, এক্ষেত্রে হবে 10.2669 টাকা। তো দেখো আমরা দশমিক পর 2 ঘর নিলে কত পাবো, এক্ষেত্রে বলতে পারি কত, দশমিক পর 2 ঘর নিলে এর পরের সংখ্যাটি দেখো 5-এর থেকে বড় আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি 10.27 টাকা পাবো। যে টাকায় প্রকাশ করলে এই টাকাটি পাবো, সেক্ষেত্রে আমরা এখানে লিখব কত, সমান বলতে পারি 10.27 টাকা, অর্থাৎ 7 জন ছেলে মোট 10.27 টাকা পাবে। পরে কি বলা হয়েছে দেখো, 8 জন মেয়ে মোট কত টাকা পাবে, অতএব 8 জন
মেয়ে মোট পাবে, 8জন মেয়ে মোট কত পাবে দেখো এখানে 146.67 ইন্টু 8, আমরা 8 দিয়ে গুণ করলে কত পাবো দেখো, একে যদি আমরা 8 দিয়ে গুণ করি তো দেখো 146.67কে আমরা 8 দিয়ে গুণ করলে দেখো 27 56 6 হাতে 5, 6 48 53 3 হাতে 5, 6 48 আর 5 53 3 হাতে 5, 4 32 আর 5 37 7 হাতে 3, 8 8 আর 3 11, অর্থাৎ 1173.36 পয়সা, 1173.36 পয়সা এটি পাওয়া যাবে। এটিকে যদি এটি সমান সমান আমরা কত বলতে পারি 1173.36 ভাজিত 100 টাকা, কারণ পয়সাকে আমরা 100 দিয়ে ভাগ করলে টাকা পাবো। সেক্ষেত্রে দেখো আমরা ভাগ করলে এক্ষেত্রে 2 ঘর দশমিক সরে আসবে, কত হবে 2 ঘর দশমিক সরে এলে হবে 11.7336, একে 2 দশমিক পর্যন্ত মানটি বসালে কত পাবো দেখো, এর 3-এর পর পরের সংখ্যাটি আছে কত, পরের সংখ্যাটি আমরা 3ই পাবো। সেক্ষেত্রে আমরা পয়সা হিসেবে কত করতে পারি, এক্ষেত্রে দেখো 5-এর থেকে ছোট সংখ্যা, তাই আমরা বলতে পারি 11.73 টাকা। অতএব 8জন মেয়ে মোট পাবে 11.73 টাকা পাবে। পরে কি বলা হয়েছে দেখো, অতএব আমরা বলতে পারি তারা মোট পায়, প্রথমে কত পেয়েছিল 7জন মেয়ে মোট পেয়েছিল হচ্ছে 1026.69 পয়সা, 1026.69 প্লাস আর 8জন মেয়ে মোট কত পেয়েছিল 1173.36 পয়সা, 1173.36 পয়সা। এদিকে আমরা যোগ করে সমষ্টি করলে কত পাবো, এদের যদি সমষ্টি করে পাবো 22.05 পয়সা, এত পয়সা তারা মোট পেয়েছে। 7টি ছেলে ও 8টি মিলে মোট এত পয়সা পেয়েছে। এটিকে যদি আমরা ভাগ করি কত পাবো দেখো, এটিকে ভাগ করলে পাবো 22 এদিকে যদি আমরা টাকায় পরিণত করি কী বলুন 22.05 ভাজিত 100, কারণ পয়সাকে টাকায় নিয়ে যেতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। সেক্ষেত্রে 100, অতএব বলতে পারি 100 দিয়ে ভাগ করার সাথে সাথে বলতে পারি এত টাকা। তো দেখো ভাগ করলে কী হয়, দশমিক বাম দিকে 100 দিয়ে ভাগ করলে দশমিক বাম দিকে 2 ঘর সরবে, যদি 10 দিয়ে ভাগ করতাম তাহলে 1 ঘর সরতো, বা 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর সরতো। যেহেতু আমরা এটিকে 100 দিয়ে ভাগ করছি তাহলে দশমিকটা এদিকে 2 ঘর সরে যাবে, অতএব সমান বলতে পারি কত 22.0005 টাকা। অতএব আগে কত ছিল, আগে ছিল মোট আমাদের ছিল 22 টাকা। অতএব এখানে কি প্রশ্ন করা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে ওই টাকা 22 টাকার থেকে কত কম বা বেশি। অতএব বলতে পারি ওই টাকা 22 টাকা সমান কত ছিল 2200 পয়সা, 22 মাইনাস 22.0005, বা এটিকে তোমরা এইভাবে করতে পারো, প্রথমে বড় সংখ্যাটি দেবে যে 22.0005 মাইনাস 22 টাকা, এটিকে আমরা বিয়োগ করলে কত পাবো, দেখো 22.0005 মাইনাস 22.0000, যেহেতু 22 টাকার পরে কোনো পয়সা ছিল না সেক্ষেত্রে 5,000.2 মিলে 0, অর্থাৎ 0.0005 টাকা বেশি হবে, 0.0005 টাকা বেশি হবে। এটি আমাদের অ্যান্সার। তবে উত্তর হিসেবে লিখতে পারি 7জন ছেলে পাবে 10.27 টাকা, 8জন মেয়ে পাবে 11.73
টাকা। আরেকটি প্রশ্ন আমাদের করা আছে, ওই টাকা 22 টাকা অপেক্ষা 0.005 টাকা বেশি হবে। এটাই আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে, বলছে আমাদের বিদ্যালয়ে 30 মিটার হলঘরে আমাদের বিদ্যালয়ে 30 মিটার হলঘরের মেঝে রং করতে 150 টাকা মজুরি খরচ হয়েছে। যদি হলঘরের প্রস্থ 5 মিটার কম হতো তবে মজুরি খরচ পড়তো 120 টাকা। হলঘরটির প্রস্থ কত? দেখো, রং করতে হলে মেঝের ক্ষেত্র অর্থাৎ মেঝের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। মোট যে ক্ষেত্রফলটি সেই ক্ষেত্রফলটি রং করা হয়েছে, যাতে 30 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থটি কত সেটি এখানে বলে দেওয়া হয়নি। মোট ক্ষেত্রফল রং করতে 150 টাকা মজুরি খরচ হয়েছে। যদি প্রস্থটি 5 মিটার কম হয় সেক্ষেত্রে 120 টাকা মজুরি খরচ পড়তো। তো হলঘরটির প্রস্থ কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে কি বলা আছে, হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থটি যেহেতু দেওয়া নেই, ধরি হলঘরের প্রস্থ x মিটার, হলঘরের প্রস্থ x মিটার। তো হলঘর অতএব ওই হলঘরের ক্ষেত্রফল কত? অতএব ওই হল ঘরের মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত বলা আছে? দেখো দৈর্ঘ্য বলা হয়েছে 30 মিটার, 30 ইন্টু এক্স প্রস্থ সমান এত বর্গ মিটার। 30-এর সাথে এক্সের গুণ হবে 30x বর্গ মিটার। তাহলে হলঘরের ক্ষেত্রফল কত? 30x বর্গ মিটার। এই 30x বর্গ মিটার রং করতে মজুরি খরচ হয়েছে কত? 150 টাকা। অতএব বলতে পারি কত? 30x বর্গ মিটার রং করতে মজুরি খরচ হয় 150 টাকা। 1 বর্গ মিটার রং করতে কত খরচ হবে? 1 বর্গ মিটার রং করতে কম খরচ হবে, কম হলে কি ভাগ 150/30x টাকা। আবার কি বলা হয়েছে দেখো, আবার হলঘরের প্রস্থ ঘরের প্রস্থ 5 মিটার কম হলে প্রস্থ হবে x-5 মিটার। কারণ বলা আছে কি প্রস্থ আগে পূর্বের তুলনায় 5 মিটার কম হবে। সেক্ষেত্রে আমরা আগে যে ধরেছিলাম প্রস্থ x ধরেছিলাম, তার থেকে 5 মাইনাস করে দিলাম, এত মিটার প্রস্থ হবে। অতএব নতুন ঘরের ক্ষেত্রফল কত হবে? অতএব নতুন মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান, দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? দৈর্ঘ্য যেমন ছিল 30, দৈর্ঘ্য 30 ইন্টু প্রস্থ কত পেয়েছি? পরবর্তী সময় আমরা পেয়েছি x-5 এত বর্গ মিটার। তো দেখো আমরা 30 দিয়ে যদি এক্সকে গুণ করি কত পাবো? 30x প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15, 150
বর্গমিটার পাবো। এটি হবে নতুন হলঘরের মেঝের ক্ষেত্রফল, অর্থাৎ 5 মিটার যদি প্রস্থ কম হয় সেক্ষেত্রে এত বর্গমিটার হবে ক্ষেত্রফল, নতুন হলঘরের মেঝের ক্ষেত্রফল। অতএব বলতে পারি 30x মাইনাস 150 বর্গ মিটার রং করতে খরচ হয় 120 টাকা। 1 বর্গমিটার রং করতে কত খরচ কম হবে, সেক্ষেত্রে কম হলে ভাগ হবে 120 ডিভাইডেড বাই 30x মাইনাস 150 এত টাকা। তো দেখো এখানে 1 বর্গমিটার রং করতে যে পরিমাণ খরচ হবে, 1 বর্গমিটার রং করতে এই টিকিটা খরচ হয়েছে, আর এখানে 1 বর্গমিটার রং করতে এই টাকাটা, দুটির খরচে এক হওয়ার কথা, কারণ যেহেতু একই হলঘরের মেঝে রং করার মজুরি খরচ একই, সেক্ষেত্রে এখানে 1 বর্গমিটার খরচ করতে এই পরিমাণ খরচ হয়েছে, এই দুটি টাকার খরচই কী হবে, সমান হবে। সেক্ষেত্রে বলতে পারি প্রশ্নানুসারে 150 বাই 30x সমান 120 বাই 30x মাইনাস 150। তো দেখো উপরে আমরা এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, 5 3 5 15 আর 3 4 12, আমরা এখানে পেলাম কত, বা 5 বাই 30x সমান সমান 4 বাই 30x মাইনাস 150 এটি পেলাম। তো দেখো এটিকে যদি আমরা কোণাকুণি গুণ করি কী পাবো, দেখো এটির সাথে এটির গুণ করব, বা 5 ইন্টু এটি পেলাম সমান 4 দিয়ে যদি 30কে 4 ইন্টু 30x। তো দেখো 5 দিয়ে যদি আমরা এটিকে গুণ করি কত পাবো, 3 5 15, অর্থাৎ এটির সাথে এটিকে গুণ হলে 3 5 15 150x মাইনাস 5 15 75, আর এই শূন্যটি বসিয়ে দিলে 750 হলে গুণ করে 4 দিয়ে 30কে গুণ করলে হবে 120x, আমরা এটি পাবো। এটিকে যদি আমরা এক্সগুলোকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি পাবো, দেখো এখানে 150x, এটি প্লাসে আছে ইকুয়াল সাইনে, এদিকে এসে মাইনাস 120x হবে, আর এটি এদিকে প্লাস আছে, এদিকে এসে কি মাইনাস আছে, এদিকে এসে প্লাস 750 পাবো। তো দেখো বা এটিকে আরেকটু 150 থেকে যদি 120x বাদ যায় কত পাবো, 30x সমান সমান কত পাবো, 750, বা x সমান সমান কত, দেখো এক্সের সাথে 30 গুণে ছিল, এদিকে এসে ভাগ হবে 750 বাই 30, এই 0 0 কেটে দিলাম, 3 25 150, 3 25 75 হয়, 3 দিয়ে কাটলে 3 1 3 আর 3 25 75, বা x সমান সমান কত পেলাম, 25। অতএব বলতে পারি আমরা হলঘরের মেঝের প্রস্থ কত ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম x মিটার ধরেছিলাম, x এর মান আমরা এখানে কত পেয়েছি, 25 মিটার। অতএব বলতে পারি হল ঘরের মেঝের প্রস্থ হবে 25 মিটার। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো 3-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে, বলা হয়েছে যে x বাই ওয়াই ইকুয়াল ওয়াই বাই এক্স প্লাস 3/2 হলে x4 বাই y4 প্লাস y4 বাই x4 সমান কত, এটির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা এখানে তুলে নিয়েছি, অঙ্কটিকে আমরা সমাধান করলে কি পাবো, দেখো অতএব x বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস 3/2, বা এটিকে যদি একটু সাজিয়ে নিই কী পাবো, x বাই ওয়াই, এটি ইকুয়াল সাইনে প্লাসে ছিল, এদিকে মাইনাস ওয়াই বাই এক্স করবো, ইকুয়াল 3/2 যেমন ছিল আমরা রেখে দিলাম। তো দেখো আমরা উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই। তো উভয় পক্ষের বর্গ করলে কি পাবো, দেখো বা
এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স বর্গ ইকুয়াল 3/2 এর বর্গ, এটি করলাম। তো দেখো এখানে যদি এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এটি পুরোটিকে যদি এ ধরি আর পুরো এইটিকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটিকে আমরা এই আকারে সাজাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার বলতে আমরা কি বলতে পারি, বা এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো মাইনাস হলো 2, এ বলতে এক্স ওয়াই আর বি বলতে ওয়াই এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই আর এক্সের হোল স্কোয়ার ইকুয়াল, এখানে 3-এর স্কোয়ারটি 3ও পাবে 2ও পাবে, সেক্ষেত্রে 3 স্কোয়ার বলতে 9 আর 2 স্কোয়ার বলতে 4 পাবো আমরা। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, এটিকে যদি আরেকটু সমাধান করি, বা এক্স স্কোয়ার বলতে আমরা বলতে পারি কি, এখানে এক্স স্কোয়ারটি এক্সও পাবে ওয়াইও পাবে, তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ওয়াই উপর নিচে ওয়াই কেটে যাবে, এই এক্স কেটে গিয়ে কেটে যাবে, এই প্লাস -2 প্লাস এইখানে ওয়াই স্কোয়ার আর এই এক্স স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল 9/4 হবে। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ারটা আমরা এদিকে না -2টাকে আমরা ইকুয়াল সাইন এদিকে নিয়ে গেলে কী পাবো, +2 পাবো, 9/4 +2 পেলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 4 দুগুণে কত হবে 8 হবে, 9 + 8 হবে, আর লসাগু 4কে আমরা নিচে রাখবো। তো দেখো এক্ষেত্রে আমরা কী পাবো, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার যেমন ছিল আমরা বসিয়ে দেবো ইকুয়াল 9 আর 8 যোগ করে আমরা কত পাবো, 17/4 পাবো। তো দেখো এক্ষেত্রে অঙ্কটি আমরা যদি সমাধান করি কী পাবো, দেখো এটিকে আমরা যদি উভয় পক্ষের বর্গ করে পাই, আমরা উভয় পক্ষের আবার কেন বর্গ করলাম, কারণ এখানে আমাদের বের করা হচ্ছে x4 y4 x4 মান বের করতে বলা হচ্ছে, আমরা পেয়েছি কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার পেয়েছি। অতএব বলতে পারি যে উভয় পক্ষের বর্গ করলে কত পাবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল 17/4 এর কী করবো হোল স্কোয়ার দেবো। আমরা উভয় পক্ষের বর্গ করলাম। তো দেখো বা এটাও এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়বে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাবো। তো এটি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার। আমরা পুরো এই অংশটিকে যদি এ ধরি আর পুরোটিকে যদি বি ধরি, তাহলে এর জায়গায় একে দেবো, এ বলতে কী পাবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এ স্কোয়ার পেলাম প্লাস 2, এ বলতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। আর এদিকে আমরা 17, এই স্কোয়ারটি 17ও পাবে 4ও পাবে, সেক্ষেত্রে 17কে 17 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 289 পাবো, 289 পেলাম। আর 4কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 16 হবে, এটি পেলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কী দেবো, দেখো এই স্কোয়ারটি এক্স স্কোয়ারও পাবে ওয়াই স্কোয়ার পাবে, সেক্ষেত্রে বলতে 2 গুণ করলে কত হবে, x4 হবে, আর ওয়াইয়ের সাথে 2 গুণ করলে y4 হবে, প্লাস এই এক্স ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার কাটবে, এই এক্স স্কোয়ার কেটে দিলাম, +2 পেলাম। তো দেখো এখানে প্লাস কত আছে, এই ক্ষেত্রে 2 দিয়ে 2কে গুণ করলে y4 পাবো, আর এর সাথে 2 গুণ করলে x4 পাবো, ইকুয়াল কত হবে, 289/16 হবে। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, x4 y4 প্লাস y4 x4 পাবো ইকুয়াল 289/16, এখানে +2 ছিল ইকুয়াল সাইন এদিকে -2 হয়ে যাবে, বা x4 y4 প্লাস y4 x4 ইকুয়াল 16 হচ্ছে 289, 16 দুগুণে কত হবে 32 - 16 হবে। তো দেখো বা x4 y4 প্লাস y4 x4, আমরা 289 থেকে যদি
32কে মাইনাস করি কত পাবো 7 দিতে 9, 3 5 দিতে 8, আর এখানে 2, তাহলে 257 পাবো। তো দেখো এখানে মাইনাস করে কত পেলাম 257/16 পেলাম। এবার একে যদি আমরা 16 দিয়ে ভাগ করি কত পাবো, বা x4 y4 প্লাস y4 x4 ইকুয়াল কত হবে 16 দিয়ে 257কে ভাগ করলে আমরা কত পাবো 16 একে 16 হবে। 6 9 দিতে 15, 15 10 হাতে 1 1 2, এদিকে 0 হবে না, 7 হলো। 6 15 কত পাবো আমরা 90 পাবো। 6 কত পাবো 96 পাবো। এখানে 1 নামবে, অর্থাৎ 16 পূর্ণ 1 16 পাবো, অর্থাৎ 16 পূর্ণ 1 16। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা 3-এর 2-এর যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা হয়েছে যে 400a² প্লাস 882b² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, অর্থাৎ দুটি বর্গের সমষ্টি রূপে এটিকে আমাদেরকে প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখো অঙ্কটিকে আমি খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো এটিকে যদি আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি, সবার প্রথমে দেখো এই দুটি সেকেন্ড থেকে আমরা 2কে কমন নিতে পারি। 2কে যদি কমন নিই কী পাবো, দেখো এখান থেকে যদি 2 কমন নিই 2 2 4 হবে, অর্থাৎ 200a² পেলাম। আর এখানে প্লাস যেমন ছিল বসিয়ে দিলাম, 2 4 8, 2 4 8, 2 1 2 b² পেলাম। তো দেখো এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি কী পাবো, এখানে 2 নিলাম, তো এক্ষেত্রে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটিকে আমরা 200কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি কত পাবো, দেখো 200কে যদি আমরা ভাঙি কত পাবো 2 100 200, 2 50 100, 2 25 50, আর হচ্ছে 5 5 25 হলো। সেক্ষেত্রে দেখো আমরা এটা যদি বর্গমূল করি সেক্ষেত্রে দেখো 2 × 2 × 2 × 5 × 5, এখানে দেখো দুটি 2 আছে, তাহলে একটি 2 বাইরে আসবে, 2 ইন্টু এখানে দুটি 5 আছে, একটি 5 বাইরে আসবে, আর এখানে √2 থাকবে, অতএব বলতে পারি 5 দুগুণে 10 √2। আমরা 200 বর্গমূল করলে এটি পাবো। তাই এটিকে যদি আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 10 √2 এর আমরা হোল স্কোয়ার দিলাম, প্লাস করলাম। আমরা যদি 441-এর বর্গমূল করি কত পাবো, দেখো 441কে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে দেখো 441কে যদি বর্গমূল করি 2 2 4 হবে, আর এখানে 41 নামবে, সেক্ষেত্রে 2-এর ডবল কত হবে 4 হয়। যদি 1 দিয়ে করি এখানে 1 দিয়ে গুণ করলে কত হবে 41 হবে, 41 1 41 হবে, তাহলে এখানে কত পেলাম আমরা 21 পেলাম। অতএব এখানে আমরা বলতে 21 b² দিলাম। তো দেখো এখানে পেলাম কি 2a² প্লাস b² সূত্র কি আছে, 2a² প্লাস b² সূত্র আছে a প্লাস b তার হোল স্কোয়ার, অর্থাৎ a বলতে এখানে কি আছে 10 হচ্ছে 10 √2 a, এটা পুরোটা a পেলাম, a প্লাস b, b বলতে কত 21 b এর হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার, অর্থাৎ 10 √2 a মাইনাস b, b বলতে 21 b এর হোল স্কোয়ার, এটি পাবো। তোমাদের মনে হতে পারে এই অংশটি কী করে আসলো, তোমরা বুঝতে পারছো না যে এখানে 2টি তাহলে কোথায় গেল। সেক্ষেত্রে দেখো এটিকে আমি তোমাদেরকে একটু খাতায় সমাধান করে দেখাচ্ছি, দেখো একটু রাফ খাতায়। এই পুরো অংশটিকে দেখো এই 10 √2 একে যদি তোমরা a ধরো আর 21bকে যদি b ধরো, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, এই প্লাসটি এখানে দাও। আর এখানে দেখো 10 √2 প্লাস একে যদি আমরা a ধরেছি, a মাইনাস 21bকে আমরা কি ধরেছি b ধরেছি, b এর হোল স্কোয়ার। তো এটিকে যদি আমরা সমাধান করি, দেখো a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র কী আছে, a² প্লাস 2ab প্লাস b², এই প্লাসটিকে আমরা এখানে দেবো। আর কি আছে a² মাইনাস 2ab প্লাস b², এটি সূত্র আমরা এটি পাবো। এক্ষেত্রে যদি ব্র্যাকেটটিকে আমরা তুলে দিই পাবো a² প্লাস 2ab প্লাস b² প্লাসে প্লাসে প্লাস a² মাইনাস 2ab প্লাস b² পেলাম। তো এক্ষেত্রে দেখো এখানে প্লাস 2ab আর এই মাইনাস 2ab কেটে গিয়ে আমরা কত পেলাম, এখানে দেখো এখানে একটি a² আছে, এখানে একটি a², তাহলে 2a² পাবো। আর এখানে কি পাবো দেখো এখানে প্লাস বি আর এই প্লাস বি, অর্থাৎ 2b² পাবো। এটি থেকে আমরা 2কে যদি কমন নিই কত পাবো 2a² প্লাস b² পাবো। দেখো এখানে 2a² প্লাস b², এটি থেকে আমরা
এটিতে আসতে পারি, আবার এটি থাকলে আমরা এই অংশটাতে আসতে পারি। সেক্ষেত্রে যেহেতু আমাদের এটি এই অংশটি পেয়েছি, অর্থাৎ 2a² + b², 2a² + b² বলতে কী বোঝায়, 2a², এই পুরো অংশটি a² + b², 2a² + b² পরিবর্তে আমরা এটিতে এলাম, অর্থাৎ এই অংশটিতে এলাম, এই অংশটি অর্থাৎ দুটি বর্গের আকারে এলাম, a + b² + a - b² এই অংশটি এলাম। যদি আমাদের এই অংশটি থাকতো তখন আমরা এটিতে আসতাম। তো বুঝতে পেরেছো তোমরা। পরে যে অঙ্কটি আছে দেখো, আমাদের 3 নম্বরে যে অঙ্কটি আছে দেখো, আমাদের পরে যে অঙ্কটি দিয়েছে দেখো, বলছে c - 3 হোল স্কোয়ার ইকুয়াল c² + kc + 9 হলে k এর মান কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব বলতে পারি c - 3 হোল স্কোয়ার ইকুয়াল c² + kc + 9, বা এটি আমরা এটিকে যদি a ধরি, এটিকে b ধরি, তাহলে কী হবে, a - b এর হোল স্কোয়ার। এর সূত্র কী আছে, a² - 2ab + b², এটি হচ্ছে সূত্র। আমরা এই অংশটিকে এই আকারে সাজাবো। অতএব a² বলতে বলতে c², a² - 2a, a বলতে c, b বলতে 3 প্লাস b² অর্থাৎ 3 হোল স্কোয়ার ইকুয়াল কত আছে, c² + kc + 9। দাও এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, বা c² - 3 দুগুণে কত হবে, 6c প্লাস 3 3 = 9, c² + kc + 9। তো দেখো এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি কী পাবো, -6c ইকুয়াল কত হবে, c², এটি ছিল, এটি এইখানে প্লাস ছিল, এদিকে এসে -c² হবে। হচ্ছে এখানে প্লাস kc যেমন ছিল বসিয়ে দিলাম, এখানে +9 ছিল, এদিকে +9 আছে, ইকুয়েশন এদিকে -9 হবে। এই +9 -9 কেটে দিলাম, প্লাস c কেটে দিলাম, দেওয়ার পর আমরা কত পেলাম, বা -6c ইকুয়াল kc। আমরা k এর মান বের করতে পারি, তাহলে kcটাকে আমরা এদিকে নিয়ে এলাম, আর -6cটাকে আমরা এদিকে নিয়ে এলাম, এই ইকুয়েশানে এই সি কেটে দিলাম, তাহলে k এর মান কত পেলাম আমরা, বা k = আমরা কত পেলাম, -6। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, 4-এর 1-এর দাগে যে কোশ্চেনটি বলেছে দেখো, ABC একটি ত্রিভুজ আঁকো যার AB = AC = 7 সেমি, অর্থাৎ AB বাহুর দৈর্ঘ্য এবং AC বাহুর দৈর্ঘ্য 7 সেমি করে হবে, এবং কোণ ABC মান 60 ডিগ্রি ত্রিভুজ অঙ্কন করো। তো দেখো ত্রিভুজটিকে আমরা অঙ্কন করছি খাতার মধ্যে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। আমরা প্রথমে একটি 7 সেমি বাহুর মাপ কেটে নেব। সেক্ষেত্রে দেখো আমরা এখান থেকে একটি 7 সেমি বাহু কেটে নেব। 7 সেমি হলো, এটি হচ্ছে 7 সেমি। আমরা এখানে যে কোনো মাপের একটি ভূমি দৈর্ঘ্য কেটে নিলাম। প্রথমে যে কোনো মাপের একটি, আমাদেরকে কি বলা আছে, আমাদেরকে বি কোণটির মান বলা আছে 60 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এখান থেকে বসে একটি 60 ডিগ্রি কোণ কেটে নেব। তো দেখো এখান থেকে যদি আমরা 60 ডিগ্রি এই একটি চাপ কাটলাম, এই চাপটিকে কেন্দ্র করে তোমরা এই চাপটিকে কেন্দ্র করে এখান থেকে বসিয়ে আরও একটি চাপ কেটে নেবে। এটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। অর্থাৎ এই 60 ডিগ্রিটা আমরা ফার্স্ট টাইম কী করবো, আমরা এই চাপ ছেদবিন্দুটিকে কেন্দ্র করে আমরা 60 ডিগ্রি কোণটি কেটে নেব। তো দেখো এখানে আমরা 60 ডিগ্রি কেটে নিলাম। এই কোণটির মান হলো কত, 60 ডিগ্রি। তো আমাদের বলা আছে বি কোণটি হবে 60 ডিগ্রি, আমরা বি এখানে দিয়ে দিলাম। পরে কি বলা আছে দেখো, আমাদের বলা আছে এ থেকে বি হবে 7 সেমি। তো আমরা 7 সেমি কেটে নেব প্রথমে। এই 7 সেমিটাকে বসিয়ে আমরা এখানে একটি 7 সেমি বাহু কেটে নেব, 7 সেমি চাপটি নিচের ভূমিটি কেটে নেব। সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে দেখো, তো দেখো এখানে আমরা 7 সেমিটা প্রথমে কেটে নিলাম, এটি আমরা 7 সেমি পেলাম। তো এখানে আমরা লিখে দেবো এটি হচ্ছে 7 সেমি, এটির নাম দেবো এবি। আমরা এবি পেয়ে গেছি কত, 7 সেমি পেয়েছি। পরে আমাদের কি বলা আছে, এসির মান কত বলা আছে, 7 সেমি। এ থেকে সি, অর্থাৎ এইখান থেকে বসিয়ে আমরা 7 সেমি এসি কেটে নেব, চাপটি কেটে নিলাম। সেক্ষেত্রে দেখো এই বাহুটি আমরা আরেকটু বাড়িয়ে দেব।
এই বাহুটিকে একটু বাড়িয়ে নিল। দেখো এখান থেকে আমরা এই বাহুটিকে পরস্পর জুড়ে দেবো। এটির নাম, এটি পেলাম কত, এটি আমরা পেলাম কত 7 সেমি। এটির নাম দেবো কি সি, অর্থাৎ এ বি সি আমরা কত পেলাম দেখো, এ বি সি আমরা কোণ এ বি সি সমান 60 ডিগ্রি, এ বি সমান সমান 7 সেমি, আর এ সি সমান সমান 7 সেমি, এটি পেলাম। তো এটি আমাদের অ্যান্সার। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে, বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজে আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ বলা হয়েছে কত 100 ডিগ্রি। তো দেখো আমরা এই ত্রিভুজটি খাতার মধ্যে অঙ্কন করে দিচ্ছি। এক্ষেত্রে তোমরা প্রথমে একটি চাঁদার সাহায্যে একটা 100 ডিগ্রি কোণ কেটে নেবে। আমরা পেনে করে ছবিটা এঁকে দিচ্ছি, তোমরা কিন্তু পেন্সিলের সাহায্যে ছবিটা আঁকবে। তো এখান থেকে আমরা প্রথমে 100 ডিগ্রি কোণ একটি চাঁদা বসিয়ে করে নেব। দেখো আমরা 100 ডিগ্রি প্রথমে কোণ এঁকে নেব। একশো ডিগ্রি কোণ কেটে নেব। পরে আমাদের কি বলা হয়েছে, বলছে ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে যেটা হবে সমদ্বিবাহু। এক্ষেত্রে আমরা একটি 7 সেমি বাহু, 7.2 সেমি একটি বাহু কেটে নেব। এখানে আমরা 7.2 সেমি একটি বাহুটি হচ্ছে 7.2 সেমি বাহু, দৈর্ঘ্যের বাহু কেটে নিলাম। এবার এটি থেকে প্রথমে একটি যে কোনো মাপের একটি তোমরা সরল রেখা কেটে নেবে, যে কোনো মাপের একটি সরল রেখা কেটে নেবে। নেওয়ার পর এটিকে এই 7 বাহুর মাপ করে তোমাদের এখান থেকে বসিয়ে এই 7 বাহুর মাপ দিয়ে আমরা এখান থেকে একটি চাপ কেটে এটি 7.2 পেলাম। পরে দেখো আমাদের কি বলা হচ্ছে, এদের অন্তর্ভুক্ত কোণটি হবে 100 ডিগ্রি। এই যে এখানে আমরা 100 ডিগ্রি কোণটি করেছি, এর সমান একটি আমরা এখানে একটি 100 ডিগ্রি কোণ কেটে নেব। তো দেখো এখান থেকে বসিয়ে আমরা এই চাপটি কেটেছি, আর সেই সেম মাপ নিয়ে আমরা এখান থেকে বসিয়ে কি চাপ কেটে নেব। চাপ কেটে নিলাম। এবার পরে দেখো আমরা এই যে 100 ডিগ্রি কোণটি আছে, এখান থেকে আমরা এর সমান করে ছেদবিন্দুটার কাছে কেটে নেব। এখান থেকে বসে আমরা 100 ডিগ্রি চাপটি কেটে নিলাম। নেওয়ার পর আমাদের যে ছেদবিন্দুটি হয়েছে এই দুটিকে পরস্পর জুড়ে দিতে হবে। তো দেখো আমাদের এদের অন্তর্ভুক্ত কোণ হবে 100 ডিগ্রি। এই আমাদের এই কোণটি কত পেলাম, এটি হচ্ছে 100 ডিগ্রি পেলাম, কারণ আমরা এই 100 ডিগ্রি কোণের সমান করে 100 ডিগ্রি কোণের সমান করে আমরা কোণটি কেটে নিয়েছি। আমাদের বলা হয়েছে কি দুটি পরস্পর যে দুটি কোণ তাদের মান হবে 7.2 সেমি করে ওদের অন্তর্ভুক্ত কোণের। সেক্ষেত্রে আমরা এখান থেকে বসিয়ে এই 7.2 সেমি মাপটি কেটে নেব। নেওয়ার পর আমরা এই দুটিকে পরস্পর জুড়ে দেব। এদিকে জুড়ে দিলাম। এক্ষেত্রে দেখো এটি হলো 7.2 সেমি, এটি হলো 7.2 সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ কত হলো 100 ডিগ্রি। আমাদের কি বলা হয়েছিল দেখো, বলা হয়েছিল যে দুটি বাহু সমদ্বিবাহু হবে, অর্থাৎ এই দুটি এই বাহুটি এবং এই বাহুটি সমান হলো এবং এদের কোণটি হলো অন্তর্ভুক্ত কোণটি হলো 100 ডিগ্রি। এখন এদের নাম দিয়ে দেবো আমরা এ বি সি। এখানে বলতে পারি ত্রিভুজ এ বি সি যার কোণ এ বি সি সমান সমান 100 ডিগ্রি
আর এ বি সমান বিসি সমান 7.2 সেমি। এটি আমাদের অ্যান্সার। তো দেখো তোমরা কি করবে, প্রথমে এই 100 ডিগ্রি চাঁদার সাহায্যে একটি 100 ডিগ্রি কোণ এঁকে নেবে। নেওয়ার পর পরে কি বলা হচ্ছে 7.2 সেমি একটি বাহু কেটে নেবে। নেওয়ার পর এখানে তোমরা 7.2 সেমি মাপ করে ভূমিটা কেটে নেবে। নেওয়ার পর এখান থেকে বসিয়ে ওই যে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি তার সমান করে এখানে একটি 100 ডিগ্রি কোণ কেটে নেবে। নেওয়ার পর এখান থেকে 7.2 সেমি মাপের চাপ কেটে নিয়ে এই পরস্পর দুটিকে জুড়ে দেবে। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে যাব যাদের অন্তর্ভুক্ত কোণের মান হবে 100 ডিগ্রি। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দেওয়া আছে বলছে মীর মোহাম্মদ মহসিন বাবুর বইয়ের দোকানে 5 বছরে পড়ার বই ও গল্পের বই বিক্রির তালিকা নিচে দেয়া হলো। এই তথ্য থেকে দ্বিস্তম্ভ লেখ চিত্র অঙ্কন করো। তো দেখো এখানে মাস দেওয়া হয়েছে, এটা মাস হবে না, কারণ এখানে দেখো সালগুলো দেওয়া রয়েছে 2009, 2010, 2011, 2012, 2013। এক্ষেত্রে এটা বছর করে নেবে। তো দেখো পড়ার বই 2009 সালে বিক্রি হয়েছে 1200টি এবং গল্পের বই বিক্রি হয়েছে 1400টি। 2010 সালে পড়ার বই 800 এবং হচ্ছে গল্পের বই 1100। এইরকমভাবে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। তো দেখো এর সাহায্যে আমরা একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো খাতার মধ্যে আমরা এটিকে করে নিয়েছি। আমরা পড়ার বই হিসেবে কী দেওয়া আছে, পড়ার বই হিসেবে আমরা এই লালের ছকটা দিতে পারি, আর গল্পের বই হিসেবে আমরা হলুদ ছকটিকে দেখতে পারি। তো দেখো এখানে প্রথমে বলা হয়েছে কি 2009 সালে পড়ার বই বিক্রি হয়েছে কত, এইগুলো আমরা প্রত্যেকটি এখানে 200, 400, 600, 800 করে এক একটি করে নিয়েছি। তো দেখো পরে দেখো পড়ার বই বলা হয়েছে যে 2009 সালে 1200টি বিক্রি হয়েছিল। সেক্ষেত্রে আমরা এই 1200-র একটি দ্বিস্তম্ভ তৈরি করে নেব। তো দেখো 2009 সালে বিক্রি হয়েছিল 1200টি পড়ার বই। প্রথমে পড়ার বই আছে তাই আমরা পড়ার বইয়ের দ্বিস্তম্ভ লেখটি তৈরি করে নেব। তো দেখো এটি হচ্ছে পড়ার বইয়ের দ্বিস্তম্ভ লেখ। পরে কি বলা আছে 2009 সালে গল্পের বই কি বলা হয়েছে দেখো, 2009 সালে গল্পের বই বলা হয়েছে 1400টি গল্পের বই বিক্রি হয়েছে। সেক্ষেত্রে আমরা 2009 সালে 1400টি গল্পের বইয়ের স্তম্ভটি তৈরি করে নেব। তো দেখো গল্পের বইয়ের ক্ষেত্রে আমরা এটি দিতে পারি। তো দেখো 2009 সালে গল্পের বই বিক্রি হয়েছে পরে যেটা 2010 সালে পড়ার বই বিক্রি হয়েছিল 800টি। সেক্ষেত্রে আমরা 800-র একটি দ্বিস্তম্ভ তৈরি করে নেব। গল্পের বই বিক্রি হয়েছিল কত, গল্পের বই বিক্রি হয়েছিল 1100টি। অতএব গল্পের বইয়ের স্তম্ভটি আমরা 1100 করে নেব। তো দেখো আমরা পৃথক কালার দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা পেন্সিলের সাহায্যে করবে এবং একটিকে দাগ করে দেবে আর একটিকে একটু ফাঁকা রাখলেই বুঝতে পারা যাবে। এতে যাতে স্পষ্টভাবে তোমরা বুঝতে পারো সেই জন্য আমরা দুরকম কালি দিয়ে করে দিচ্ছি। পরে দেখো 2011 সালে পড়ার বই বিক্রি হয়েছিল 1000। সেক্ষেত্রে আমরা 1000-এর একটি স্তম্ভ তৈরি করব। 2011 সালে বিক্রি হয়েছিল 1000। 1000 পড়ার বই বিক্রি হয়েছিল 2011 সালে।
আর গল্পের বই বিক্রি হয়েছিল কত? গল্পের বই বিক্রি হয়েছিল 700টি। সাতশোটি। পরে দেখো 2012 সালে কী হয়েছে? 1300টি পড়ার বই বিক্রি হয়েছিল 2012 সালে। তেরোশোটি। আর গল্পের বই বিক্রি হয়েছিল 900টি। সেক্ষেত্রে আমরা 900 একটি স্তম্ভ তৈরি করব। পরে দেখো 2013 সালে পড়ার বই বিক্রি হয়েছিল 1400টি। আর গল্পের বই বিক্রি হয়েছিল কত? গল্পের বই বিক্রি হয়েছিল 1300টি। তো দেখো আমরা এখানে 2009, 10, 11, 12, 13 সালে বিক্রেতার পড়ার বই ও গল্পের বই লেখার আমরা স্তম্ভচিত্র এখানে তৈরি করেছি। তোমরা এইভাবেই সম্পূর্ণ করবে। প্রথমে পড়ার বই ও গল্পের বইয়ের দুটো বক্স করে নেবে। পড়ার বইয়ের ক্ষেত্রে কোন রঙটি দিচ্ছ এবং গল্পের বইয়ের ক্ষেত্রে কোনটি দিচ্ছ। আর এখান থেকে দেখো এইগুলো যে আমরা কেটে নিয়েছি প্রত্যেকটি ঘরের জন্য 200 করে, অর্থাৎ এইগুলোর সাথে এই যে স্তম্ভগুলো পুরোপুরি মিলে যাবে। কারণ দেখো এখানে দেখো দেওয়া আছে কত, পরেরটা দিচ্ছে 1200, এটা 1400, এরকমভাবে স্তম্ভগুলি দেওয়া রয়েছে। তো এখানে নিচে করে দেওয়া আছে সালগুলি উল্লেখ করে দিয়েছে, নিচে বছর, আর এখানে বইয়ের সংখ্যা। পরে যে অঙ্কটি দিয়েছে দেখো একই রকম আরেকটি অঙ্ক দিয়েছে। তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলছে কোনো একটি গ্রামে পরপর 5 বছরে গম ও ভুট্টার উৎপাদন এর টনের এককে নিচে দেয়া হলো দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। শুধুমাত্র দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করলেই হবে। তো দেখো অঙ্কটিকে খাতার মধ্যে গমের দেখো 2009 সালে হচ্ছে 210 টন, আর ভুট্টা হচ্ছে 130 টন। 2010 সালে গম হচ্ছে 220 টন এবং ভুট্টা হচ্ছে 110 টন। এইভাবে আমরা প্রত্যেকটি এই টনের হিসাবটি আমরা দ্বিস্তম্ভ চিত্রের সাহায্যে প্রকাশ করে দিচ্ছি। দেখো তো আমরা এখানে একটি চিত্রের সাহায্যে আমরা এখানে তুলে নিয়েছি। এখানে গমের পরিমাণটা আমরা এই বক্সে এই দাগ দিয়েছি, ভুট্টার ক্ষেত্রে আমরা পুরো ফাঁকা দিয়েছি। পরে দেখো গমের এইখানে আমরা গমের পরিমাণটা দিয়েছি, গম ও ভুট্টার পরিমাণটা এখানে আমরা দিয়ে দিয়েছি। আর নিচের সালগুলি অর্থাৎ বছরগুলি দেওয়া আছে 2009, 10, 11, 12, 13 করে দিয়ে দিয়েছি। 2009 সালে আমাদের গমের পরিমাণ কত বলা হয়েছে? 2009 সালে গমের পরিমাণ বলা হয়েছে 210 টন। সেক্ষেত্রে আমরা দেখো 210 টন তো দেখো আমরা গমের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা বক্সটিকে পূরণ করে দেবো। এক্ষেত্রে আমরা গমেরটি পেয়ে গেলাম, দ্বিস্তম্ভটি পেয়ে গেলাম। পরে দেখো কারণ এখানে দেখো 200-200-র উপরে রয়েছে, কারণ আমাদের বলা হয়েছে 210 টন। আর ভুট্টা কত বলা হয়েছে? ভুট্টা বলা হয়েছে 130 টন। সেক্ষেত্রে আমরা এই স্তম্ভটি তৈরি করলাম 130 টন। এক্ষেত্রে আমরা ফাঁকা দেবো, কারণ এটা হচ্ছে 210 আর এটা হচ্ছে 130, আমরা উল্লেখ করে দিলাম। পরে 2010 সালে কত বলা আছে? 2010 সালে গমের পরিমাণ বলছে 220 টন।
তো গমের পরিমাণটা দিয়ে দিলাম বা গমের স্তম্ভটা আমরা তৈরি করলাম। এরপর আমাদের ভুট্টারটা করতে হবে। ভুট্টার ক্ষেত্রে বলা হয়েছে 110 টন। আমরা 110 টনের স্তম্ভটি করলাম। পরে 2011 সালে কত বলা হয়েছে দেখো, 195 টন বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলা হয়েছে 195 টন গম বলা হয়েছে। ভুট্টা কত বলা হয়েছে দেখো, 2011 সালে ভুট্টা বলা হয়েছে 115 টন। 115 টন। তো 115 হবে। পরে দেখো 2012 সালে গমের পরিমাণ বলা হয়েছে 210 টন। 210 টন। সেক্ষেত্রে আমরা 210 টনের যে স্তম্ভটি হবে সেটি করে নেব। দুশো দশ টন বলা হয়েছে 2012 সালে, 210 টন। আর ভুট্টা বলা হয়েছে 120 টন। 120 টন। 2013 সালে বলা হয়েছে 230 টন বলা হয়েছে গম। 230 টন। আর ভুট্টা বলা হয়েছে 125 টন। 125। 2012 সালে ভুট্টারটা কত বলা হয়েছে, ভুট্টার বলা হয়েছিল 120। আর 2010 সালে গমের পরিমাণ বলা হয়েছিল 220 টন। ভুট্টা বলা হয়েছিল 110 টন। তো দেখো, এই আমরা দ্বিস্তম্ভ চিত্রটি তৈরি করে দিলাম। এখানে তোমরা এরকমভাবে তোমরা পেন্সিলের সাহায্যে করবে, বছরগুলো নিচে দেবে, গমের পরিমাণটা এখানে দেবে, দেওয়ার পর স্তম্ভটা এরকমভাবে তোমরা তৈরি, শুধুমাত্র দ্বিস্তম্ভ চিত্র তৈরি করে দিলেই হবে। আর এখানে তোমরা যে কোনটার কী চিহ্ন দিচ্ছ, গমের পরিমাণের ক্ষেত্রে কী দিচ্ছ, ভুট্টার পরিমাণ সেখানে উল্লেখ করে দেবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস বা পরবর্তী সেটগুলি আমরা পরবর্তী ক্লাসে সমাধান করে দেব।